কখন যে আইবো এই 20 কোটি টাকা ওজন তো অনেক বেশি। আই ভিখারি, এই খাবারটা খেয়ে নে তো। ম্যাডাম, কারে কি কইতাছেন? কারে ফকির কইতাছেন, ভিখারি কইতাছেন? আর এই খাওন আমারে দিতেছেন আপনি? এই খাওন আমি খাই না। আমার যদি খাইতে হয় আমি যাবো 5 স্টার হোটেলে, দামি দামি খাওন খামো। আপনার খাওন আপনি খান। কি এই তো কি বললি? হ্যাঁ, 5 স্টার? হ্যাঁ, 5 স্টার তোর মুখে আমি শুনলাম। ও মাই গড, সিরিয়াসলি? একটা রাস্তার ভিখারি নাকি বলতেছে সে নাকি 5 স্টার হোটেলে গিয়ে খাবে? তো কি ভিখারির বাচ্চা? হ্যাঁ, মানে একটা মেয়েকে দেখছিস আর ভাবনাও শুরু করছিস, তাই না? হ্যাঁ, মুখে যা আসছে তাই বের করে দিচ্ছিস, বাট এটা জানিস না যে 5 স্টার হোটেলের তুই গেটের সামনে যাওয়ার যোগ্যতা রাখিস না, আর তুই যাবি 5 স্টার হোটেলে খাবার খেতে? ভিখারি বাচ্চা ভিখারি। আমার তো মনে হয় তুই 3 বেলা পান্তা ভাতও খেতে পারিস না, আর সেখানে যাবি 5 স্টার হোটেলে খাইতে। তার থেকে বরং আমি যে খাবারটা দিচ্ছি খাবারটা কেনে ধর। 5 স্টার হোটেল কি এটা আমি খুব ভালো করে জানি। আমি ও জায়গায় বহুবার গেছি। আরে বাবা, আমি তো হোটেলে বসলে 10 থেকে 15 হাজার টাকা বিল হয়ে যায়। আপনি আমারে এই খাওন দিতে আইছেন? যান তো ভাই, যান, আপনার খাওন আপনি খান, যান। কি বললি তুই? হ্যাঁ, তুই যেখানে বসিস সেখানে বিল হয়ে যায় 10 থেকে 15 হাজার টাকায়। ভিখারির বাচ্চা ভিখারি। হ্যাঁ, তোর পুরো শরীর ঝাললে তো মনে হয় 10 টাকাও বের হবে না, আর তোর বিল হয় 10 থেকে 15 হাজার টাকা, তাই না? আমাকে কি বোকা পাইছিস? হ্যাঁ, নাকি আমি বললো যে তুই যা কিছু বলবি আমি বিশ্বাস করে নিব? ছি, তোর ড্রেস আপ দেখ। হ্যাঁ, একটা লুঙ্গি পরা, আর জুতা জুতা দেখে তো মনে হয় বিগত 2 বছর ধরে এক জুতায় পরে আছিস। আবার মাথায় কি পাচ্ছিস? গামছা। শার্টের কি অবস্থা? এই ড্রেস আপ নিয়ে তুই আমার সাথে ভাব নিচ্ছিস, তাই না? হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনি আমার কাপড় চুপড় দেখলেন, আমার স্যান্ডেল দেখলেন, আমার মাথায় গামছা দেখলেন, আমার শার্টের দাম কইলেন, সবকিছুই দেখলেন। আমি এগুলা কেন পইরা আছি এটা তো দেখলেন না। শোনেন, আমার ভাঙাচোরার ব্যবসা, এই ব্যবসা কইরা আমি কোটি কোটি টাকা ইনকাম করি। আপনি আমার যেটা মনে করতেছেন আমি কিন্তু এটা না। আমি রাস্তার কোনো ফকির না। আল্লাহর রহমতে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই। শুধু শুধু আমার লগে গেছেন না, আমার কাপড় চুপড় দেখে আমার বিচার করেন না। আমি যা পয়রা রইছি এটা আমি আমার কামের জন্য পয়রা রইছি। আপনার খাওন যদি কাউরে দেওয়ার দরকার হয় তো যান না, জাগো এই খাওনটা প্রয়োজন তাগো গিয়া দেন, আমারে কেন দিতেছেন? আমি যে বারবার কইতাছি এই খাওন আমার লাগবো না, আপনি কি কথা বুঝছেন না? যান। আমি না আজকে সকালে যে কার মুখ দেখে উঠছি যে তোর মতের মধ্যে চাপাবাজের সামনে আমি পড়ছি। হ্যাঁ, করিস তো ভাঙাড়ির ব্যবসা। হ্যাঁ, আবার চটন চটন কথা। হ্যাঁ, ভাঙাড়ির ব্যবসা করে কেউ কোটি কোটি টাকার মালিক হইতে পারে? হ্যাঁ, তুই যে আমার সঙ্গে ভাব নিতেছিস? হ্যাঁ, তোর কয় টাকা আছে রে যে তুই বললি আমাকে টাকা দিয়ে আমাকে ডুবাই ফেলতে পারবি? হ্যাঁ, ফাউল জানি কোথাকার। আপনি কি বাংলা কথা বুঝছেন না? আপনার কাছে বারবার একটা কথা বুঝাইতেছি যে এই খাওন আমি কেন খাম। আমার তো খাওয়া লাগবো না, আমার খাওনের কোনো অভাব নাই। জাগো খাওনের অভাব আছে, খাবার পাইতেছে না, যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে তাগো গিয়া খাওয়ান, আমারে খাওয়াইতে হইব না। জান তো, আমার লগে ঝামেলা করেন না, জান। শোন, তোর তো সুকপাল ছিল জানিস যে আমার এখানে যে খাবারটা ছিল এই খাবারটা কত দামি একটা খাবার। ওটা তো আমি খেতে পারিনি, ভাবছি ডাস্টবিনে ফেলে দেবো, তাই তোকে আমি দেখছি, ভাবছি এক কাজ করি, যাই ভিখারিটাকে খাবারটা দিয়ে আসি, ওর একটু উপকার হবে। আমি আসছি তোর উপকার করার জন্য, আর তুই কিনা আমার সামনে কোটিপতি হওয়ার ভাব নিচ্ছিস। হ্যাঁ, তুই সব মুখ দিয়ে বুলি ছাড়বি আর আমি বিশ্বাস করে নিব? শোন, তো 7 জন্মেও না তুই কোটিপতি হইতে পারবি না, জানিস? কারণ তুই চেহারায় একটা ভিখারি, তোর চেহারাটাই ভিখারির মতো। পোশাক আশাক তো বাদই দিলা, আসছে আবার কোটিপতি হইতে। ওরে বাবারে, একটা মানুষ কেন যে এত গেজাইতেছে? শোনেন, এ জায়গায় আমি আমার কামে এসেছি, আমার কামটা আমার করতে দেন। একটা বিল্ডিং কিনতে এসেছি, বিল্ডিংটা কিনবো, আমি চলে যাবো। আপনার লগে এত গেজানোর সময় নাই আমার। কি 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 বললি তুই? হ্যাঁ, বিল্ডিং কিনবি? এই, তুই কি কিছু খেয়ে আসছিস নাকি? হ্যাঁ, মানে একটু আগে বলে তুই 5 স্টারে গিয়ে খাবার খাস, 10-15 হাজার টাকা বিল করিস, এখন আবার ডিরেক্ট বিল্ডিং এ চলে গেছিস রে। বিল্ডিং কি খেলনা? হ্যাঁ, খেলনা যে চাইলাম কিনে ফেললাম? হ্যাঁ, বিল্ডিং কিনে ফকিরনে জানি কোথাকার আসছে। এত সমস্যা কি রে? তুই কি আমাকে দেখে এসব ভাব দেখাচ্ছিস, তাই না? কি ব্যাপার ভাইজান, আসছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এখানে কেন, কি করতেছিস? ভাইয়া, আমি এখানে কেন সেটা পরে বলছি।
আগে তুমি ভিখারিটাকে ভাইজান কেন বললা? ওর সালাম কেন দিল? ওটা রাস্তার ভিখারি, হ্যাঁ, রাস্তাঘাটে ময়লার টোকার, তুমি তাকে সালাম দিচ্ছ? এই, তোর মাথা ঠিক আছে? মানে তুই কারে কি করতেছস? ও চালিফ স্যার, মানে আমাদের যে বিল্ডিং এ থাকে, বিল্ডিং কিনতে আসছে, ইভেন আমাদের ফ্ল্যাটটা পর্যন্ত উনি কিনবে। কিন্তু স্যার আপনি এইখানে আর এই অবস্থায়, বুঝলাম না। আরে বাবা, আমি তো আপনাকে বিল্ডিংটা চিনতেছিলাম না, এই জন্য সোসাইটির বাইরে আমি খাড়ায় রইছি। এরপরে এই যে ম্যাডামে আইলো, আইসা আমার খাওয়ান সপ্তাহ আছে। আমি যে বারবার হ্যারে কইতাছি যে এই খাওয়ান আমার কোনো দরকার নাই, আমার খাওয়ার কোনো অভাব নাই। আপনার যদি খাওয়ান খাওয়াইতে হয়, আপনি তাগো গিয়ে খাওয়ান, যাগো এই খাওয়ানোর প্রয়োজন আছে। মানুষটা আমার কোনো কথাই বুঝতেছে না। আমার পোশাক আশাক দেখা আমার ছোট লোক, ফকির, গরিব, যা ইচ্ছা তাই কইল। শোনেন, আমার কাছে টাকা আছে, আমি যেই কামের কথা আপনারা কইছি, আমি এই কাম করতে এই জায়গায় আইছি। এই যে ওনার সাথে আমার কাম, আমি ওনার কাছ থেকে বিল্ডিং কিনবো, ওনার কাছ থেকে ফ্ল্যাট কিনবো, এই জন্য এই জায়গায় খাড়া রয়েছে। এই ভাইজান, এটা আপনার কে হয়? ভাইজান আমার ছোট বোন। আপনার ছোট বোন? ভালোই, বোনরে কিন্তু শিক্ষা দিতে পারেন নাই, মানুষের যা ইচ্ছা তাই বলে অপমান করে। যাই হোক, আপনার লগে এত কথা কওয়ার সময় আমার কাছে নাই। আপনার বিল্ডিং এর দাম কত জানি? স্যার 10 কোটি টাকা। 10 কোটি টাকা? এর ভিতরে 20 কোটি টাকা আছে। ধরেন, আপনার 10 কোটি আলাদা করেন, বাকি 10 কোটি নিয়ে যায় আবার আরেকটা বিল্ডিং কিনতে হইব। আর এই যে ম্যাডাম, শোনেন, মানুষের অপমান করার আগে মানুষের জানবেন, মানুষের বুঝবেন, তারপরে কথা কইবেন। মানুষের পোশাক দেখে মানুষের বিচার করতেছেন। আমার পোশাক এরকম দেখে কি আমি গরিব মানুষ? আমার টাকা পয়সা থাকতে পারে না? আচ্ছা, মানলাম আমার কোনো টাকা পয়সা নাই, তাই বলে কি আমার সম্মান করে যাইব না? উল্টা পাল্টা কথা কইতে হইব, আমার অপমান করতে হইব? শিক্ষা দীক্ষার অভাব আছে। এই ভাইজান, নিজের বোনদের শিক্ষা দিয়েন। আমার এক্স হাজবেন্ড ডিভোর্সে এত বছর পর? ম্যাডাম, এক মিনিট, আমি ফাইলটা একটু ক্লোজ করে নিই। ম্যাডাম, এই যে এই লোকটা, ওই যে আমগো কলোনির ওই জায়গায় ছোট একটা দোকান আছে না, ওই দোকানের ভিতরে এই লোক চুরি করতে যায়, ধরা খাইছে। এখন ধরে লইছে ওরে। ওরে কি করবো কোন? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনি কি চুরি করেছেন? ম্যাডাম, আল্লাহর কসম কেটে বলতেছি ম্যাডাম, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। ওই যে ছোটন আছে না, ছোটন শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে ম্যাডাম। ও আমাকে চাকরি থেকে বাদ দিবে, কিন্তু আমার তো কোনো ফল্ট নাই। তাই ইচ্ছা করে ও আমাকে কোনো একটা অকারেন্সে ফাঁসা দিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে। আর এই জন্য আমার নামে মিথ্যা এলিগেশন দিছে যে আমি নাকি চুরি করছি। আর তাছাড়া ম্যাডাম, ওর কাপড়ের দোকানে আমি ছিলাম সব থেকে বিশ্বস্ত, আমি খুব মন লাগে কাজ করতাম, আমার হাত দিয়ে কোনোদিন একটা টাকা এদিক ওদিক হয় নাই। কিন্তু এটা ওর খুব হিংসা হতো, এই কারণে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে ম্যাডাম। হ্যাঁ, আমি জানি আপনি চুরি করতে পারেন না। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন যাই। শুনুন, আমি আপনাকে চিনি। আসলে আপনাকে বলতে আপনার ওয়াইফ আমার বান্ধবী ছিল, তো সেই সুবাদে আমি প্রায় আপনাদের বাসায় যেতাম, তাতেই আমি আপনাকে চিনি। ম্যাডাম, আপনার বান্ধবীর সাথে আমার তো ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা আর একসঙ্গে থাকি না। আপনার বান্ধবীর অভিশাপে আজ আমার এই অবস্থা ম্যাডাম। দেখুন, আপনাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি বেশ চিন্তিত, বা বা আপনি কোনো কিছু নিয়ে অনেক ভাবতেছেন। আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। দেখেন, অনেক সময় হয় কি, মানুষের সাথে যদি কখনো কথা শেয়ার করা হয় তখন মানে হালকা লাগে ব্যাপারটা। তো আপনি আমাকে বলতে পারেন যে কি হয়েছে। মেন কথা হচ্ছে, আমি যতটুকু জানি আপনার তো বিজনেস ছিল, আপনি অনেক বড় বিজনেস করতেন, আপনার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, তাহলে তাহলে এখন আপনার এই অবস্থা কেন? আপনি কেন কাপড়ের দোকানের দোকানদারি করছেন? মানে আমাকে একটু প্লিজ বলেন, আশা করি আপনার বললে আপনার ভালো লাগবে। সে অনেক লম্বা এক কাহিনী ম্যাডাম, যখন এত করে শুনতে চাচ্ছেন তখন বলি।
ওই যে মানুষ বলে না ম্যাডাম, নিজের পায়ে মানুষ নিজে কোড়াল মারে, আমার অবস্থা হয়ে গেছে ম্যাডাম ওই রকম। আপনার বান্ধবী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে না আপনার বান্ধবীর সঙ্গে সংসার করতে করতে আমার লাইফে অন্য একটা মেয়ে চলে আসে, জানেন তো। আমার কোম্পানিতে একটা মেয়ে কাজ করতো, আমার কর্মচারী বা পিএ বলতে পারেন। ওর সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে যাই। ও আমার খুব খেয়াল রাখতো জানেন, কখন আমাকে কি করতে হবে, কিভাবে কাজ করলে আমি লাইফে আরো উন্নতি করতে পারবো, এই সব ব্যাপারেও আমাকে অনেক সাহায্য করতো। আর এভাবে ওর সঙ্গে মেলামেশা করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলি, আমাদের একটা সম্পর্ক হয়। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওকে বিয়ে করব। আর এই কথা আপনার বান্ধবীকে যখন জানাই, আপনার বান্ধবী অনেক ভেঙে পড়ে, অনেক অনুরোধ করে যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ এই কাজটা করো না, তোমাকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, তোমার লাইফে আমি ছাড়া যে মেয়ে আসবে সবাই তোমাকে ব্যবহার করবে। কিন্তু আমি ওই মেয়ের প্রেমে এতটা অন্ধ ছিলাম যে আমি আপনার বান্ধবীকে তো বিশ্বাস করি না, উল্টো ওকে অনেক কথা শুনে অনেক অত্যাচার করি। বাধ্য হই ওকে আমি ডিভোর্স দেওয়ার পরে আমি আমার পিএকে বিয়ে করি। খুব ভালোই যাচ্ছিল সংসার, কিন্তু পরে গিয়ে কি ম্যাডাম জানতে পারলাম জানেন, সমস্ত কিছুই ছিল সাজানো নাটক। শুধুমাত্র আমার টাকার উপর ছিল লোভ, আমার টাকা আত্মসাৎ করে নেওয়ার জন্য আমার নামে মিথ্যা মামলা দেয়। মামলাটা কি ছিল জানেন? নারী নির্যাতন। যেখানে আমি কোনোদিন ওর গায়ে হাত পর্যন্ত তুলিনি, সেখানেও আমার নামে নারী নির্যাতনের মামলা দেয়। উল্টো আরো অন্যান্য মামলা তার সঙ্গে যুক্ত করে দেয়। সেই মামলা মোকদ্দমা লড়তে আমার যত সম্পত্তি ছিল ম্যাডাম সব শেষ হয়ে যায়। বাধ্য হই আমি আমার বাড়িটা ওর নামে লিখে দিই। তারপর আমি হয়ে যাই রাস্তার ফকির। ওই যে মানুষ বলে না ম্যাডাম, আপনি যদি পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্টই পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ না কেউ আপনাকে ফিরিয়ে দিবে। আমার অবস্থা হয়ে গেছে ম্যাডাম ওই রকম। আপনার বান্ধবীর অভিশাপে আজ আমার এই অবস্থা ম্যাডাম। জানেন ম্যাডাম, আপনার বান্ধবী আমাকে অনেকবার বলছিল যে সাজিদ, তুমি যে মেয়ের জন্য আমাকে ছাড়তে চাচ্ছ, সেই মেয়ের জন্য তুমি একদিন ধ্বংস হবা, সে মেয়ে কোনোদিন তোমাকে ভালোবাসবে না। কিন্তু আমি আপনার বান্ধবীর কথায় মোটেও কান দেই না। আমি আপনার বান্ধবীকে অনেক উল্টাপাল্টা কথা শোনাই ম্যাডাম, কিন্তু আজকে হারে আমি টের পাচ্ছি যে আমি কত ভুল করছি ম্যাডাম। জানেন, আজকে আপনার বান্ধবীর কথা যদি আমি শুনতাম না ম্যাডাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। মানুষ বলে না যে কোটিপতি থেকে ভিখারি হয়ে যায় রাস্তার, আমি সেরকমই হয়ে গেছি ম্যাডাম। আপনার জীবনে এত কিছু হয়ে গেছে আপনার সাথে, তাহলে আপনি আপনার এক্স ওয়াইফের কাছে কেন যান নাই? তাকে গিয়ে তো বলতে পারতেন, তার কাছে তো যেতে পারতেন। ম্যাডাম, এটা কোনো কথা বললেন আপনি? আমি আমার এক্স ওয়াইফের কাছে কোন মুখ নিয়ে যেতাম? 1x নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনেই বোনাস। আমি জানি এটা আপনাদের কাছে অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইস। কি করে শুরু করবেন? প্রথমে আমার কমেন্ট বক্সে 1x প্ল্যাটফর্মে গিয়ে রেজিস্ট্রেশন করুন, তারপর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। এরপর উপহার সেকশনে গিয়ে আমার প্রোমো কোডটি লিখুন, আর সাথে সাথেই পেয়ে যেতে পারেন 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বোনাস। শুধু এখানেই শেষ নয়, চলছে মেগা গিফট অ্যাওয়ে ক্যাম্পেইন। জিতে নিতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, এমনকি রয়্যাল এনফিল্ড বাইক। তাই দেরি না করে এক্ষুনি শুরু করুন আর জিতে নিন অনেক অনেক উপহার। লিংক পিন করা আছে আমার কমেন্ট বক্সে। ওকে গিয়ে আমি কি বলতাম ম্যাডাম বলেন তো? আর তাছাড়া ওর সঙ্গে আমি যে অন্যায় কাজটা করছি, এত কিছু করার পরে ওর সামনে গিয়ে কি আমার দাঁড়ানোর মতো মুখ আর ছিল ম্যাডাম? এই জন্য আমি আর ওর কাছে যাইনি। আর ও কি আমার সঙ্গে কথা বলতে চাইবে? ও তো আমাকে ঘৃণা করবে ম্যাডাম। এমনও তো হতে পারতো, যদি আপনি আপনার এক্স ওয়াইফের কাছে যেতেন, গিয়ে সবকিছু বলতেন, ক্ষমা চাইতেন, হয়তো আপনার এক্স ওয়াইফ আপনাকে ক্ষমা করেও দিতে পারত। ম্যাডাম, কি যে বলেন আপনি! আমার এক্স ওয়াইফ আমাকে মাফ করতো, যেখানে আমি কিন্তু ওকে ভালোবেসে বিয়ে করছিলাম। ভালোবেসে বিয়ে করার পর যে মেয়েকে এত কষ্ট দিচ্ছি, যে মেয়ের চোখের পানি ফেলেছি, দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করছি, আর আজকে আমার খারাপ অবস্থা বিদায় আমি তার কাছে গিয়ে মাপ চাইবো, সে আমাকে মাফ করে দিবে ম্যাডাম? এমনটা কখনো হয়? সে বোধহয় মনে মনে অনেক খুশি হয় ম্যাডাম, জানেন, কারণ তার অভিশাপে তো আজ আমার এই অবস্থা। আমি কোন মুখে তার কাছে মাপ চাইতাম? এই কারণে আমি আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই। আর অনেক বছর হয়ে গেছে, হয়তো এখন সে অন্য কাউকে বিয়ে করে সংসার করছে হয়তো। আচ্ছা, আপনার এক্স ওয়াইফ যদি আপনার সামনে চলে আসে, তাহলে আপনি কি করবেন? ম্যাডাম, কি করব জানেন,
আমি ওর ওর পায়ে হাত দিয়ে মাপ চাইবো ম্যাডাম, কারণ ওর জন্যই তো আজকে আমার এই অবস্থা ম্যাডাম। আমি মনে প্রাণে এটাই চাই জানেন তো, যে ওর সঙ্গে যেন আমার জীবন অন্তত একটা বার দেখা হয়ে যায়। কারণ ও ওকে আমি যে কষ্ট দিয়েছি না ম্যাডাম, তার শাস্তি হিসেবে আল্লাহ আমার জীবনটাকে এভাবে বানিয়ে দিয়েছে জানেন। আমি যদি ওকে সামনে পাই, বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওর পায়ে হাত দিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। কারণ আমি ওকে যে কষ্ট দিচ্ছি ম্যাডাম, এই কষ্ট ও যদি আমাকে মাফ না করে, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। আমি ওকে এটাই বলবো, আর যাই হোক, ও যেন আমাকে ঘৃণা না করে, আমাকে যেন মাফ করে দেয়। আমি ওর পায়ে হাত দিয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ও আমাকে মাফ না করে ম্যাডাম। কিন্তু ম্যাডাম, এইসব কথা বলে কোনো লাভ হবে না। কারণ কি জানেন, আমি জানি ও আমাকে মাফ করবে না, কারণ ও তো আমাকে ঘৃণা করে। ঘৃণা, কিছু কিছু ঘৃণা না ভালোবাসায় পরিণত হয়। মুনাফ, মুনাফ, তুমি তুমি এই অবস্থায় তুমি পুলিশ অফিসার হয়ে গেছো। মুনাফ, আমি তোমার পায়ে হাত দিয়ে মাফ চাচ্ছি মুনাফ, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও মুনাফ। আমি তোমার সঙ্গে যে জঘন্য আচরণটা করছি না, তার কোনো ক্ষমা হয় না। মনে আছে তুমি আমাকে সেদিন কতবার করে বুঝাইছিলা যে সাজিদ তুমি আমাকে ছেড়ে যেও না, যে মেয়ের পাল্লায় তুমি পড়তে যাচ্ছ ওই মেয়ে একদিন তোমার জীবনটাকে নষ্ট করে দিবে, তোমাকে আমার মতো ভালো কেউ বাঁচবে না। আমি সেদিন তোমাকে কত কথা শুনাইছিলাম, মনে আছে মুনা? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। এখন বুঝতেছি মুনা, সবই তোমার অভিশাপের জন্য। তোমাকে কষ্ট দিচ্ছি না আমি, তার ফল এখন হারে হারে ভোগ করতেছি। মুনা, আল্লাহর দোহাই লাগে, তুমি আমাকে মাফ করে দাও না মুনা। তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমি এই অভিশাপ থেকে জীবনে মুক্তি হতে পারবো না। প্লিজ মুনা, তুমি আমাকে মাফ করে দাও। সাজিদ, তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, এত উত্থান পতন হয়েছে, তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম বলো তো? তোমাকে এসে আমি কি বলতাম যে মুনা, তোমার জন্য আজ আমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ঘৃণা করো, এই কারণে আমি তোমার সামনে এসে দাঁড়াতাম না। নিজের কাছে নিজেকে অনেক লজ্জিত লাগতো জানো। যাই হোক মুনা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে সত্যি অনেক লজ্জিত। আমি পারলে তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাবো, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না মুনা। আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি যে কোনো শর্ত মানতে রাজি। তুমি শুধু আমাকে বলো আমাকে কি করতে হবে। তুমি যা করতে বলবো আমি তাই করবো। তাও প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মুনা। শর্তটা হচ্ছে, আমাকে তোমার আবার বিয়ে করতে হবে। কি? বিয়ে করতে হবে? মুনা, তুমি কি পাগল হয়ে গেছো? যেই মানুষটা তোমার জীবনটাকে নষ্ট করে দিলে, এতটা কষ্ট দিল, তোমার চোখ থেকে পানি ঝরালো, সেই মানুষটাকে তুমি বলছো আবার তোমাকে বিয়ে করতে? এত কিছু করার পরও আমার প্রতি কি তোমার ন্যূনতম ঘৃণা জন্মায়নি? এত কিছু হয়ে যাওয়ার পর তুমি আবার বলছো তোমাকে আমি বিয়ে করব? সাজিদ, তুমি যখন তোমার জীবন থেকে আমাকে তাড়িয়ে দিছিল, আমি তখন মা বাবার কাছে চলে আসি। আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিল। আমার একটা মুহূর্তের জন্য মনে হতো আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমার জীবনটা বোধহয় এখানেই শেষ। কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, তাই না? নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডকে অন্য একজনের হতে দেখা, এটা যে কি পরিমাণ কষ্ট, এটা আসলে যে পায় সেই বুঝে। তো আমি পুরোটা ভেঙেই পড়লাম। ঠিক তখন আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দেয়, আমাকে পড়াশোনাও করতে বলে। আমি পড়াশোনাও করি, আমি এক্সাম দেই, দেন আমি চাকরিটা পেয়ে যাই। তারপর থেকেই পুলিশে জব করতেছি। তো আমি তোমাকে বলতে পারিনি সাজিদ, আমি তোমাকে আগেও ভালোবাসছি, এখনো ভালোবাসি, সামনেও ভালোবাসবো। তাই আমি চাচ্ছি তোমাকে আমি আমার জীবনে আবার ফিরিয়ে আনতে। কি করবে তো আমাকে বিয়ে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো, কথা দিচ্ছি মুনা, বিশ্বাস করো। আজকে পর যতদিন বাঁচবো কোনোদিন তোমার কথার অবাধ্য হবো না। অনেক ভালোবাসবো তোমাকে। আগের মতো ভুল আমি আর করবো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি।